ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলি গত বছরের জুন মাস থেকে ইনক্রিমেন্টালি হোল্ডিং ইনক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ বাড়িয়ে যাচ্ছে এই স্মল ক্যাপ কোম্পানিতে। আর সেটা বাড়তে বাড়তে 2024-এর জুন মাসে দাঁড়িয়েছে 23.19%। আর এইসব ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলির মধ্যে যে নামগুলি পাওয়া যাবে তাদের সবগুলিকেই এখন মানুষ বিশ্বাস এবং ভরসার চোখে দেখে, যেমন নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্ট লিমিটেড, এইচডিএফসি ফোকাসড 30 ফান্ড, মেরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড, এইচডিএফসি ডিফেন্স ফান্ড, এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ইত্যাদি ইত্যাদি। আর একটা বিষয় খুব ইন্টারেস্টিং, লিস্টিংয়ের পর থেকে এই কোম্পানির প্রোমোটারদের হোল্ডিং আর পাবলিকের হোল্ডিং প্রতি কোয়ার্টারেই কমে যাচ্ছে। অ্যাপারেন্টলি বিষয়গুলি বেশ গোলমেলে। প্রোমোটাররা লাগাতার হোল্ডিং কমিয়ে যাচ্ছে। তারা কি আর ভরসা পাচ্ছে না কোম্পানির বিজনেস সেটআপের উপর? আর পাবলিক যেখানে বেরিয়ে যাচ্ছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলি কি এমন বিষয় খুঁজে পাচ্ছে যাতে তারা আরও বেশি বেশি করে ইন্টারেস্টেড হয়ে পড়ছে এই কোম্পানির উপর? তথ্য সহকারে সেটাই বিশ্লেষণ করা যাক। কোম্পানি লিস্টিং হয়েছিল গত বছরের এপ্রিল মাস নাগাদ। শেয়ার প্রতি 400 টাকার আশেপাশে লিস্টিং হলেও খুব অল্প সময়ের মধ্যে প্রায় 700 টাকার কাছাকাছি পৌঁছে যায়। তারপর থেকেই লাগাতার কারেকশন চলেই আসছে। এখন শেয়ার প্রতি বাজার মূল্য 500 টাকার আশেপাশে। এই কারেকশনকে দুটো কারণ দিয়ে বিশ্লেষণ করা যেতে পারে। প্রথম কারণ হলো কোম্পানির উইক রেজাল্ট, দ্বিতীয় কারণ হলো ইকোনমিক স্লোডাউন ইন ইউএসএ। যদি গত কয়েকটা কোয়ার্টার রেজাল্ট দেখি তো দেখা যাবে সেখানে ইমপ্রুভমেন্ট বলে কিছুই নেই। কোনো সেলস গ্রোথ নেই, দুর্বল ওপিএম, ইপিএসও কমে যাচ্ছে। এসব দেখে পাবলিক আর কতক্ষণ টিকে থাকতে পারে? তারা বেরিয়ে যাচ্ছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনস তাদের স্টেক বাড়িয়ে যাচ্ছে। আর এই দুর্বল রেজাল্টের একটা কারণ হলো জিওগ্রাফিক্যাল রেভিনিউ বাইফার্কেশন। বর্তমানে টোটাল রেভিনিউয়ের 53% আসে ইউএসএ থেকে, আর ইন্ডিয়া থেকে 47%। তো ইউএসএ এর ইকোনমিক্যাল কন্ডিশন গত কয়েক বছরে বেশ নড়বড়ে, আর কোম্পানির রেজাল্টে সেটা শো করছে। তাইতে কোম্পানির গ্রোথ এক জায়গায় আটকে আছে বলা যেতে পারে। কোম্পানির গ্রোথ আটকে গেলে পাবলিক সেখানে আটকে থাকবে না, এটাই স্বাভাবিক। যখন সব কিছুই এত দুর্বল লাগছে, তবুও কেন ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলি এত বেশি ইন্টারেস্টেড সেটাই দেখে নেব। অতএব আমাদের আজকে প্রচুর কিছু শেখার বিষয় মিলবে, আর সেটা আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান মজবুত করবে। প্রথমে শুরু করা যাক কোম্পানির নাম এবং সেক্টর দিয়ে। কোম্পানির নাম অ্যাভালন টেকনোলজিস লিমিটেড, সেক্টর কনজিউমার ডিউরেবল ইলেকট্রনিক্স কম্পোনেন্টস। এখনকার একটা পরিচিত টার্মই ইএমএস, অর্থাৎ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস। কোম্পানির কাজকর্ম ইলেকট্রনিক্স নিয়ে। কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 2 দশকেরও আগে একটি ছোট্ট আধা শহরে বাড়ির পরিবেশে, যেটা ছিল ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়াতে। সালটা ছিল 1995। আজকের দিনের কোম্পানির ফাউন্ডার্সরা তখন সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং করতেন। তো সেদিনকার সেই ছোট্ট ঘরের কোণ একটা 1900-এরও বেশি কর্মচারী নিয়ে আজকের অ্যাভালন টেকনোলজিস লিমিটেড। কোম্পানির মার্কেট ক্যাপিটাল আজকের দিনে 3,239 কোটি টাকা। আজ শেয়ার প্রতি বাজার মূল্য 492 টাকা। স্মল ক্যাপ কোম্পানি। এত কিছু সত্ত্বেও ডিআই এর এমন চোখে পড়ার মতো উপস্থিতি এই কোম্পানিকে নেক্সট মাল্টিব্যাগার হিসেবে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনাকেই নির্দেশ করে। কারণ ইএমএস সেক্টর গ্লোবালি $20 বিলিয়ন থেকে $80 বিলিয়ন হতে চলেছে 2021 সাল থেকে 2026 সালের মধ্যে। বিশেষজ্ঞদের এমনটাই অনুমান। তো ডিআই এর এই কোম্পানির উপর নজর থাকার এটি একটি কারণ বলা যেতে পারে। কাগজে কলমে এই কোম্পানি চেন্নাইতে 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে একটি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে। কি কি ম্যানুফ্যাকচারিং করে একবার দেখে নেওয়া যাক। প্রথম হলো ডিজাইনিং, অর্থাৎ একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কেমন হবে তার ডিজাইনিং করা। নেক্সট এনপিআই, অর্থাৎ নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, নতুন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদন করা। ভলিউম প্রোডাকশন, অর্থাৎ ডিমান্ড অনুযায়ী ইলেকট্রনিক্স কম্পোনেন্টস তৈরি করা। নেক্সট পিসিবি অ্যাসেম্বলিং, অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করা। নেক্সট কেবল ওয়্যার হারনেস, অর্থাৎ কেবলিং করাও এই কোম্পানির কাজ। তারপর মেটাল শিট তৈরি করা, এমনকি এই কোম্পানি মেটাল ইঞ্জিনিয়ারিংও করে থাকে। নেক্সট ওভারঅল মেশিনিং সিস্টেম।
এছাড়াও ম্যাগনেটিক্স, প্লাস্টিক অ্যাক্সেসরিজ, তারপর টোটাল সিস্টেম ইন্টিগ্রেশন অর্থাৎ কমপ্লিট মেশিন তৈরি করা এবং সর্বশেষ লজিস্টিক সাপোর্ট করাও এই কোম্পানির কাজকর্মের মধ্যে পড়ে। এবার দেখে নেওয়া যাক এই কোম্পানির তৈরি করা ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো কোথায় কোথায় কাজে লাগে। নাম্বার 1 পাওয়ার জেনারেশন, নাম্বার 2 রেল, নাম্বার 3 এরোস্পেস, নাম্বার 4 ক্লিন এনার্জি, নাম্বার 5 স্মার্ট প্রোডাক্ট, নাম্বার 6 হেলথ কেয়ার, নাম্বার 7 টেলিকমিউনিকেশন, নাম্বার 8 ইন্ডাস্ট্রিয়াল, নাম্বার 9 ইলেকট্রিক মোবিলিটি অর্থাৎ ইলেকট্রিক চার্জিং সিস্টেম, বর্তমান যুগের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি। এবার আসা যাক কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসগুলোতে। এখনও পর্যন্ত কোম্পানির 14টি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেগুলি ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আছে। 9টি ইউনিটস আছে চেন্নাইতে, একটি ইউনিট আছে কাঞ্চিপুরমে, 2টি ইউনিট আছে বেঙ্গালুরুতে, আর একটি ইউনিট আছে জর্জিয়ার আটলান্টাতে, আরও একটি ইউনিট আছে যেটি ফ্রিমন্ট ক্যালিফোর্নিয়াতে। তো কোম্পানি হাইব্রিড ম্যানুফ্যাকচারিং সিস্টেমে কাজ করে। এবার দেখে নেব কোম্পানির কাস্টমার বেস কেমন। কোম্পানির মূল কাস্টমার ইউএসএ, চায়না, নেদারল্যান্ড, জাপান এবং ইন্ডিয়াতে তো আছেই। রেভিনিউ বাইফার্কেশন কেমন? ক্লিন এনার্জি থেকে 17% রেভিনিউ আসে, যেটা খুবই পজিটিভ সাইন। নেক্সট মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশন থেকে 27% রেভিনিউ আসে। তারপর ইন্ডাস্ট্রিয়াল থেকে আসে 35%, কমিউনিকেশন থেকে 10% এবং সর্বশেষ মেডিকেল অ্যান্ড আদার্স থেকে 11%। আসুন এবার দেখে নেব এই রেভিনিউ শেয়ারিং আসলে কি তৈরি করে আসে। ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং পয়েন্ট, ইলেকট্রনিক্স বোর্ড, ডিজিটাল ককপিট, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ করে কোম্পানি। হোম এনার্জি সেটআপে কোম্পানি ডিসি কনভার্টার, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং চার্জার তৈরি করে। সোলার এনার্জি প্রোডাকশানে সোলার ট্রাকার, সোলার ইনভার্টার এবং সোলার চার্জার সহ ব্যাটারি তৈরি করে। এয়ারোস্পেস ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানি তৈরি করে পাইলট সিট ফ্রেম, বিজনেস ক্লাস সিট পার্টস, স্মোক ডিটেক্টর ইনক্লোজার, লাইটিং পার্টস, ইঞ্জিন পার্টস এবং কার্গো পার্টস ইত্যাদি। আর রেল যোগাযোগে কোম্পানি তৈরি করে সিগন্যালিং সিস্টেম, পাইলট সিটিং, ট্র্যাকিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম, ব্যাটারি বক্স, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ইত্যাদি। হাইড্রোজেন প্রোডাকশন প্রসেসে কোম্পানি তৈরি করে ডিসি পাওয়ার সাপ্লাই, এসি-ডিসি কনভার্টার এবং ইনভার্টার। 5G নেটওয়ার্কিং সিস্টেমে কোম্পানি তৈরি করে রিমোট রেডিও হেড, অ্যান্টেনা এবং বেস ব্যান্ড ইউনিট। আর যে কোনো ট্রান্সপোর্টেশনে কোম্পানি ফ্লিট ম্যানেজমেন্ট, ট্র্যাকিং সিস্টেম এবং ভিশন সিস্টেম তৈরি করে। এত সব দেখে এটা বোঝা গেল কোম্পানির কাজকর্মের পরিধি বেশ বিস্তৃত। আর এসব সব কিছুই কোম্পানি অর্ডার বুক করে সাপ্লাই করে থাকে। গ্লোবাল ডিজিটালাইজেশনে এসব সব কিছুরই অপরিহার্যতা আছে বলা যেতে পারে, অর্থাৎ অদূর ভবিষ্যতে অর্ডার বুকিংয়ের ক্ষেত্রে কোম্পানির কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, যদি না অন্য কোনো সমস্যা হয়। এবার আসা যাক কোম্পানির কয়েকটি রিস্ক ফ্যাক্টর বিষয়ে। যে সমস্ত সমস্যা কোম্পানিকে ফেস করতে হচ্ছে অথবা আগামীতে করতে হবে সেগুলি হলো: নাম্বার 1 গ্লোবাল স্লোডাউন রিস্ক, নাম্বার 2 র ম্যাটেরিয়াল ফ্ল্যাকচুয়েশন, নাম্বার 3 অপারেশন কস্ট অ্যান্ড ইফিসিয়েন্সি রিস্ক, নাম্বার 4 হাই কম্পিটিশন রিস্ক। কারণ হিসেবে বলা যেতে পারে চায়না ইতিমধ্যে এই সমস্ত ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে বেশ এগিয়ে, আর তারা গ্লোবালি সেটা লো কস্টে প্রোভাইড করে। কোম্পানিকে সেটা অবশ্যই ফেস করতে হবে। চায়না বাদ দিলেও ডোমেস্টিক কম্পিটিশনও আছে। সব শেষে আসা যাক ভ্যালুয়েশন বিষয়ে। অ্যাপারেন্টলি কোম্পানির ভ্যালুয়েশন অ্যাভাভ 100-100রও বেশি। যেহেতু এখনও কোম্পানির ইপিএস স্টেবল নয়, সেই জন্য প্রতি কোয়ার্টারে এই ভ্যালুয়েশন ওঠানামা করছে। তবে ইএমএস কোম্পানিগুলিকে 60-এর নিচে পাওয়া যাবে বলে মনে হয় না। এটা মাথায় রাখতে হবে, যে কোনো ব্যাড নিউজ এই ভ্যালুয়েশনে বড় সড়ো প্রভাব ফেলতে পারে। নেক্সট, কোম্পানির ম্যানেজমেন্ট ঠিকঠাক, সেটা ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিংয়েই ক্লিয়ার। কোম্পানির ফিউচার গ্রোয়িং প্রসপেক্ট অবশ্যই আছে, পাশাপাশি রিস্ক ফ্যাক্টরও আছে। তো এই হলো আমাদের আজকের অ্যাভালান টেকনোলজিস লিমিটেড। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।